4 দিন একটানা চলার পর বৃষ্টিটা আজ থেমেছে। একে রবিবার, তার উপর আকাশটা একদম ঝকঝকে, সাবান দিয়ে কাচা। পল্টুর মনে আজ ভরপুর খুশি। কালকেই 6 সেমেস্টার পরীক্ষা শেষ হয়েছে। বিকেলে ভিলাই থেকে মামাতো ভাই শান্তু এসেছে। পল্টুর থেকে বছর দুয়েকের বড়, এসেছে একটা চাকরির ইন্টারভিউ দিতে। শান্তনুদাও মাস দুয়েক ছিল না, ব্যাঙ্গালোরে গিয়েছিল একটা ম্যানেজমেন্ট কোর্স করতে। শান্তনুদা না থাকায় এবং পরীক্ষার প্রস্তুতির জন্য রহস্যের সঙ্গে পুরোপুরি আড়ি চলছিল গত 2 মাস। অরিন্দমদা মাঝে মাঝে ফোন করতেন, আসতেন, ছড়া শুনিয়ে যেতেন। অবশ্য গত 15-20 দিন কোনো খবর নেই। বোধহয় পুজো সংখ্যার লেখার চাপ চলছে। তবে এবার শান্তনুদা ফিরে এসেছে, খবর পেয়ে গেছে, নিশ্চয়ই আসবে। পল্টু আর শান্তু সকাল 7টা নাগাদ বাইরের ঘরের সোফায় বসে আজকের দি টেলিগ্রাফ এর গ্যাফেটিটা নিয়ে রাশিফল দেখছিল। শান্তনুদা ঘরে ঢুকেই বলল, গ্র্যাফোলজি কাকে বলে জানিস? ওরা দুজনে ওর মুখ চাচাই করতে লাগলো। কথাটা ওরা কোনোদিন শুনেছে বলে মনে হলো না। শান্তনুদার টেবিলের ওপর রাখা স্ক্রিবলিং প্যাডটা থেকে 2টো পাতা ছিঁড়ে দুজনের হাতে দিয়ে বলল, এক কাজ কর, তোরা আলাদা আলাদাভাবে এই কাগজ দুটো 4-5 লাইন করে কিছু লেখ। যা খুশি, তোদের যা মনে আসে লিখে সই করবি। পল্টু বলল, তোমাদের ব্যাঙ্গালোরের ক্লাসে এইসব শিখিয়েছে নাকি? কি হবে এসব লিখে? রহস্য নাকি? আরে বাবা লেখ না, পয়সা খরচ হচ্ছে নাকি লিখতে গেলে? মিনিট 5-এর মধ্যে ওরা 4-5 লাইন করে লিখে দিল। শান্তনুদা কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, শান্তু, তুই ভীষণ কিপ্টে, আর তুই বেশিরভাগ সময় ঝুট ঝামেলা বা লোকজন থেকে আলাদা থাকতে ভালোবাসিস। আর তোর বন্ধুটা ঠিক উল্টো, সবসময় সব কিছুর মধ্যে থাকতে ভালোবাসে, সব কিছু খুব ডিটেলস পর্যবেক্ষণ করে। পল্টু বলল, এই জন্য লিখতে বললে? আগে বললেই পারতে, এটা তো জানি, হ্যান্ডরাইটিং অ্যানালিসিস, দ্যাটস গ্র্যাফোলজি। শান্তু লিখেছি কাগজের একদম বাঁ দিকের ওপরের কর্নার থেকে, আর ছোট ছোট করে। অত বড় কাগজটা 4 ভাগে 3 ভাগ ফাঁকা পড়ে রইল। তার মানে ও কাগজ একটু নষ্ট করতে চায় না। আর পল্টু, তুই লিখেছিস ওপরে আর বাঁদিকে মার্জিন দিয়ে প্রতিটি শব্দ সুন্দর ও পরিষ্কার করে। তার মানে পল্টু কোনো কিছু এড়িয়ে যায় না, সব কিছুর মধ্যে থাকতে ভালোবাসে। অবশ্য এগুলো মানুষের এক এক বৈশিষ্ট্য, কোনোটা ভালো কোনোটা মন্দ, সে প্রশ্ন স্বতন্ত্র। কথার মাঝখানে হঠাৎ চুপিসারে অরিন্দমদা ঢুকে পড়েছে। এসেই বলল, শান্তনুবাবু, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। এমন আউটিংয়ের আর এরকম হাসি খুশি ওয়েদার আর পাবেন ভেবেছেন? পল্টু, তুমিও। আমার মামা তো দাদা কাম বন্ধু, ভিলাইতে থাকে, কাল বিকেলে এসেছে। ভেরি গুড, তুমিও চলো। ভালোই হলো, মনটা খচখচ করছিল 3 জনে যেতে হবে বলে। কি নাম বললে? শান্ত? বেশ নাম, দুর্দান্ত। শান্ত নয় অরিন্দমদা, শান্তু। ওই হলো, নামে কি বে আসে যায়, কাজে পরিচয় পাই। কোথায় থাকো? ভিলাই? এসো হাত মিলাই। শান্তনুদা বলল, বেশ মুডে আছেন মনে হচ্ছে। পুজোর লেখা টেখা শেষ, একটা রহস্যকাহিনীর লেখা বাকি, প্লট পাচ্ছি না। আপনিও 2 মাস ছিলেন না, পল্টুবাবুরও পরীক্ষা চলছিল, একদম ড্রাই। দিন না একটা প্লট, কে জানে কোন ফিল্ম ডাইরেক্টরের নজরে পড়ে যেতে পারে। কোথায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করছেন? প্লট কিনতে যাবেন? রাজারহাটে প্লট বিক্রি হচ্ছে, মিনিমাম 3 কাঠা। অরিন্দমবাবু হাসিতে ফেটে পড়লেন, আরে খাসা বলেছেন, ওই পথ দিয়ে যাব, বসিরহাট। আমার এক বন্ধু দীর্ঘদিন বিদেশে থাকার পর মাসখানেক হলো দেশে ফিরেছে। লেকটাউন এলাকায় বিশাল ফ্ল্যাট কিনেছে। ওর এক মাসি থাকতেন বসিরহাটে, একা থাকতেন, ছেলেপুলে নেই। মাস 5 আগে মারা গেছেন। মাসির যেহেতু নিকট আত্মীয় বলতে এই বোনপো, মানে আমার বন্ধুটি, তাই মাসি সব সম্পত্তি এই বোনপোর নামে উইল করে দিয়ে গেছেন। তা কত লাখের সম্পত্তি? 8-10? প্রবেটের জন্য অ্যাপ্লাই করেছেন? সব জলের মতো বলে দিলেন মশাই। এত সহজ প্রশ্নপত্র হলে তো বাঁ হাতে পরীক্ষা দিতাম। আমার বন্ধুটির ভাগ্যে মাত্র 2-3 লাখ টাকা সম্পত্তি, মানে বসিরহাটে মাসির বাড়ি, বাগান বাড়ি, পুকুর আর ব্যাংকে কিছু টাকা, যেটা নাকি পেতে এখনো 5 বছর।
আমার বন্ধুর সন্দেহ যে মাসির উইলটা কেউ মাসিকে দিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে লিখিয়েছে। এরকম সন্দেহের কারণ আমি অত ডিটেলসে জানি না। আমাদের নেমন্তন্ন করেছে চিংড়ি মাছ খাওয়ার জন্য, ওখানে গিয়েই কথা হবে। আমার সঙ্গেই ওর প্রায় 10 বছর বাদে দেখা হবে। দেখুন কোনো রহস্য ফহস্য হলে কিন্তু আমি নেই, তবে চিংড়ির গন্ধটা পেতে শুরু করেছি। চলোই না কেন। পল্টু ও শান্তু ঘর থেকে বেরিয়ে গেল। বসিরহাট পৌঁছাতে 11টা হয়ে গেল। তাই অরিন্দমবাবুর গাড়ি চালানোর হাত ভালো বলে ওনার বন্ধু সুগত দত্ত, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বারাসাত মোড়ে দাঁড়িয়েছিলেন হলুদ রঙের নতুন স্যান্ত নিয়ে। পল্টুদের টাটা সুমো ছিল বলে এবং সকালের সঙ্গে পরিচিত হবে বলেন উনি পল্টুদের গাড়িতে চলে এলেন। ওনার গাড়িতে দুজন লোক কতকগুলো বড় বড় হটবক্স, আইস বক্স, পিচবোর্ডের কার্টুন এসব নিয়ে বসে আছে। বোধহয় কাজের লোক। প্রাথমিক আলাপ পরিচয় পর্বটা গাড়িতেই হয়ে গেল। ভদ্রলোক প্রায় 10 বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরে একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট করার কথা ভাবছেন। একটা সাইবার ক্যাফেও খোলার প্ল্যান আছে। পল্টু নিজের সাবজেক্ট পেয়ে সারা রাস্তা গল্পে কাটিয়ে দিল। প্রায় বিঘেখানেক জমির ওপর একটা দোতলা বড়সড় বাড়ি, একটা মাঝারি সাইজের পুকুর আর লাগোয়া বাগান। চতুর্দিকে অযত্ন অবহেলা চিহ্ন নিয়ে বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। চা জল খাবার খাওয়া শেষ হলে সুগতবাবু বললেন, শান্তনুবাবু, আপনার কথা অরিন্দমের কাছে অনেক শুনেছি। আপনি যে একজন নামকরা রহস্য সন্ধানী তাও জেনেছি। আমার একটা ধন্দ আছে, সেটা নিয়ে যদি একটু ভাবেন তো আমার কৌতূহল অবসান হয়। উইলের ব্যাপার তো। অরিন্দমবাবু একটু আভাস দিয়েছেন। আপনার কি মনে হয় এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে? শান্তনুদা নির্বিকারভাবে বলল। সুগতবাবু একটু লজ্জিত হয়ে বললেন, না মানে টাকা পয়সা বিষয় সম্পত্তিটা বড় কথা নয়। আমার মাসিকে তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। উনি বাল্য বিধবা, সন্তানাদি ছিল না বলে এবং অল্প বয়সে আমি বাবা মাকে হারাই বলে মাসির কাছে আমি ছিলাম তার ছেলের মতো। আমি ছাড়া তার আর কেউ ছিল না। আমার আশপাশে তার জীবনের শেষটা আমি দেখতে পারলাম না। কবে মারা গেছেন আপনার মাসি? গত ফেব্রুয়ারিতে, মানে 5 মাস আগে। কি হয়েছিল? এমনিতে 84 বছর বয়স হয়েছিল। বছর 20 আগে, মানে 81-এ ওনার একবার হার্ট অ্যাটাক হয়। তখন অনেক সুস্থ সবল ছিলেন। সেরে ওঠার পর উনি একজন অ্যাটর্নি ডেকে একটা উইল করেন। সেই উইলে তার সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী করে যান আমাকে। তার সই করা সেই উইলের কপি আমার কাছে আছে। তারপর 92-তে আমি বিদেশ চলে যাই। সেই অ্যাটর্নি, যাকে আমি কাকা বলি, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। মাসি মারা যাওয়ার মাস 2 আগে উনি আমাকে ইমেল পাঠালেন যে মাসির আবার একটা বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। কলকাতার একটা নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। নার্সিংহোমটা অ্যাটর্নি কাকার একজন ঘনিষ্ঠ বন্ধু ডাক্তারের। এও জানালেন যে আমি যেন উদ্বিগ্ন হয়ে দেশে ফিরে না আসি। টাকা পয়সার কোনো সমস্যা নেই, কোনো চিন্তা না করতে। এও লিখেছিলেন যে হার্ট প্রবলেম ছাড়াও মাসির কিডনিও ঠিকমতো কাজ করছিল না। সবাই খুব মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মাঝখানে একজন কাজের লোক এসে সুগতবাবুকে জিজ্ঞাসা করে গেল যে চিংড়ি মাছের মালাইকারি রাঁধবে না অন্য কিছু। অরিন্দম বললেন, তারপর কি হলো? এর কয়েকদিন পরে মাসি মারা যাওয়ার সপ্তাহখানেক আগে অ্যাটর্নি কাকা জানালেন যে মাসি এখন বেশ ভালো আছেন, হাঁটাচলা করতে পারছেন, কিন্তু নার্সিংহোমে আর থাকতে চাইছেন না। নিজের হাতে বন্ড সই করে কোনো ডাক্তারকে দায়ী নয় লিখে নার্সিংহোম থেকে রিলিজ নিয়ে নিয়েছিলেন। তারপর কোথায় ছিলেন? শান্তনুদা জিজ্ঞেস করল। অ্যাটর্নি কাকা লিখেছিলেন যে 7 দিন উনি অ্যাটর্নি কাকার বাড়িতেই ছিলেন, বেশ সুস্থ ছিলেন। হঠাৎই একদিন ঘুমের মধ্যে হার্ট ফেল করেন। তখন উনি আমাকে আসতে বারণ করেছিলেন। মারা যাওয়ার 2 দিন পর আমাকে জানালেন যে মাসি মৃত্যুর আগের দিন উইল বদলে দিয়েছেন এবং অ্যাটর্নি কাকাকে সেই উইলের এক্সিকিউটর করে গেছেন। শান্তনুদা একটু বিস্ময় প্রকাশ না করে বলল, রিভাইজ উইলটা নিশ্চয়ই আপনি দেখেছেন। কি ছিল সেই উইলে? মাসির যাবতীয় ব্যাংক ব্যালেন্স, কলকাতায় 2টো বাড়ি, 50 ভরি সোনার গহনা, প্রচুর শেয়ার, সব মিলিয়ে 20-22 লাখ টাকার অ্যাসেট উনি নার্সিংহোমের মালিক ডাক্তারের নামে দিয়ে গেছেন এবং এই বাড়ি, পুকুর বাগান আর কিছু টাকা
আমার নামে দিয়ে গেছেন। এই উইলটার এক্সিকিউটর করে গেছেন অ্যাটর্নি কাকাকে। ডাক্তারকে দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? অ্যাটর্নি ভদ্রলোককে দিলেও না হয় একটা মনে থাকতো যে উনি শেষ বয়সে মাসির দেখাশোনা করেছেন। ডাক্তারকে কি উনি অনেক দিন ধরেই জানতেন? আমার জানা নেই। আমি তাকে দেখা দূরে থাক, মাসি ও অ্যাটর্নি কাকার কাছে কোনো দিনও তার নাম শুনিনি। শান্তনুদা বলল, আপনি এখন কি চাইছেন, মানে কি ভাবছেন? সুগতবাবু একটা বিরক্তির সঙ্গে বললেন, দেখুন, 10 বছর বিদেশে থেকে টাকা পয়সা আমার কিছু কম জমায়নি। তার উপর শুনছেন বোধহয় আমার কেউ নেই, বিয়ে থা করিনি। আমার সন্দেহ হচ্ছে ডাক্তারের পরামর্শে অ্যাটর্নি কাকা কোনোভাবে ইচ্ছের বিরুদ্ধে মাসিকে দিয়ে উইলটাতে সই করিয়ে নিয়েছেন। আমি অবশ্য এসব নিয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করিনি, এমনকি আমার সন্দেহটা বুঝতে দিইনি। কি জানেন, এটা ভেবে দুঃখ পাচ্ছি যে আমি যেহেতু মাসির শেষ সময়টা ওর কাছে থাকিনি, সেহেতু উনি রাগে বা অভিমানে বঞ্চিত করে গেছেন। উইলটা তো আপনি দেখেছেন বললেন। কে লিখেছেন উইলটা? মাসি নিজে, না অন্য কেউ, না টাইপ করা? বাংলায় পরিষ্কার অক্ষরে লেখা, বোধহয় অ্যাটর্নি কাকার কোনো মুহুরি লিখেছেন। তবে সই মাসির এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাড়ির ভেতর থেকে একজন কাজের লোক এসে একটা ইঙ্গিত করতেই সুগতবাবু বললেন, চলুন, রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা গ্রাম দেখব। কি প্রীতমবাবু, শান্তুবাবু, তোমাদের গ্রাম দেখতে ভালো লাগে না? দুজনেই সম্মতিসূচক ঘাড় নাড়ল। শান্তনুদা বলল, ভেবেছিলাম আজকের দিনটায় অন্তত গুরুগম্ভীর চিন্তাভাবনা থেকে রেহাই পাওয়া গেল, কিন্তু কথায় বলে না, ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে। ভালো একটা প্রশ্নপত্র হাতে ধরিয়ে দিলেন। অরিন্দমবাবু অনেকক্ষণ চুপচাপ ছিলেন। হঠাৎ বলে উঠলেন, ওই আসে ওই গন্ধ ভরা চিংড়ি মাছের মালাই, রহস্যময় উহিল নিয়ে করুণ মগজ ধোলাই। সকলের উচ্চ হাসিতে ঘর ভরে গেল। বিকেলে ফেরার পথে শান্তনুদা সুগতবাবু বলল, আপনি যদি আমাকে উইলের ফাইলটা একবার দেন তো আমি একটু মাথা ঘামাতে পারি। সত্যি বলতে আপনি একটু নেশা ধরিয়ে দিয়েছেন। অবশ্যই দেব, কাল সকাল 10টা নাগাদ যাচ্ছি। অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে ফাইলটা দেখার পর শান্তনুদা বলল, দ্বিতীয় উইলটা বিলকুল জাল। এই উইল আপনার মাসি করেনি, করতে পারেন না। আমি এখন 90% নিশ্চিত, বাকি 10% কাল বলবো। আমাকে একবার নার্সিংহোমটা যেতে হবে এবং দ্বিতীয় উইলের 14 আনা উত্তরা থেকেই ডাক্তার হিমাংশু ব্যানার্জির সঙ্গে দেখা করতে হবে। আর অ্যাটর্নি কাকার সঙ্গে দেখা করবেন না? সুগতবাবু জিজ্ঞেস করলেন। তার চোখে মুখে বিস্ময় আর উদ্বেগ। শান্তনুদা বলল, দরকার হবে না। আসল অপরাধীকে আমি খুঁজে নিয়েছি। অ্যাকচুয়ালি কালকে আপনার কাছ থেকে সব শুনে আমি অনেকটা আন্দাজ করেছিলাম। ফাইলটা দেখার পর সন্দেহটা সত্যে পরিণত হলো। আজ দুপুরে আমি একবার নার্সিংহোমে যাব। আপনিও চলুন না, সেরকম বুঝলে পরিচয় দেবেন না? পরদিন সকালে অরিন্দমবাবু জানালেন যে উনি আধ ঘন্টার মধ্যে আসছেন। শান্তনুদা পল্টুকে বলল, তার মানে অরিন্দমবাবু ধরেই নিয়েছেন যে উইল রহস্যের জট আজ খুলছেই। তুই একটা কাজ কর, আমার ম্যাগনিফাইং গ্লাসটা আর আমার টেবিলের উপর রাখা হোলডেটে খুব পুরনো একটা খবরের কাগজ আছে, নিয়ে আয়। 10টার কিছু আগে সুগতবাবু আর অরিন্দমবাবু এসে গেলেন। পল্টু ও শান্তু খুব উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে। চায়ের কাপটা শেষ করে শান্তনুদা সুগতবাবুকে জিজ্ঞেস করল, দেশে ফিরে অ্যাটর্নি কাকার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ। ওনার চেহারা বা কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন আপনি? সেরকম কিছু না, শুধু বারবার আক্ষেপ করছিলেন শেষ বয়সে মাসির এই পরিবর্তনটা উনি মেনে নিতে পারেননি। যেহেতু উনি আমার বাবার সহপাঠী ছিলেন, সেই হিসাবে বন্ধুর ছেলের প্রতি উনি একটু সহানুভূতিশীল ছিলেন এবং সেই জন্য নাকি উনি মাসিকে অনেক বুঝিয়েছিলেন। এমনকি মাসি যখন ডাক্তারের হাতে পায়ে ধরে বাছা বাছা বলে বন্ড লিখে রিলিজ ফর্মে সই করেন, তখনও নাকি অ্যাটর্নি কাকা অনেক বারণ করেছিলেন নার্সিংহোম থেকে রিলিজ না নিতে। উনি ধরেই নিয়েছিলেন যে বাড়িতে চলে এলে মাসিকে বাঁচানো মুশকিল। আসলে নিয়তি যখন টানে মানুষের তখন কিছু করার থাকে না। আপনার বাবা যখন মারা যান, আমরা তখন বয়স কত ছিল?
10 বছর। আপনার এখন 42, মানে 32 বছর আগে। বাবা বেঁচে থাকলে তার বয়স এখন হতো 75-এর আশপাশে। রাইট। আপনার বাবা তো ডাক্তার ছিলেন, তাই না? কোথায় পড়তেন? মেডিকেল কলেজে? ঠিক। মাসি আমার মার থেকে 11 বছরের বড় ছিলেন। আমার বাবা মাকে মাসি ভীষণ স্নেহ করতেন। আচ্ছা সুগতবাবু, ডাক্তার হিমাংশু ব্যানার্জিকে আপনি কখনো দেখেছেন বা তার নার্সিংহোমে কখনো গিয়েছেন? না, কখনো যাওয়ার প্রয়োজন হয়নি, আর এখন যাওয়ার প্রবৃত্তিও নেই। মনে হয় ওই ডাক্তার ব্যানার্জি মাসিকে বশ করে জোর করে উইলে সই করিয়েছেন। শান্তনুদা এবারে যথেষ্ট গম্ভীর হয়ে বলল, আপনার মাসি দ্বিতীয় উইলে সই করেননি, অন্য কেউ করেছে। মিস্টার মজুমদার, প্রথম উইলের সইয়ের সঙ্গে দ্বিতীয় উইলের সই হুবহু মিলে যাচ্ছে। এমনকি ফাইলে দেখেছেন নিশ্চয়ই, নার্সিংহোমে উনি যে রিলিজ দিয়ে চলে এসেছিলেন সেই ফর্মের সইটা অবধি দ্বিতীয় উইলের সইয়ের সঙ্গে অবিকল মিলে যাচ্ছে। ডাক্তারের কৃতিত্বটা এখানেই। ডাক্তার ব্যানার্জি জানতেন, একজন উইলকারীকে যদি শারীরিক এবং মানসিক দুই দিক থেকে 100% সুস্থ বলে প্রমাণ করা না যায়, তবে সেই উইলকারী সম্পূর্ণ নিজের ইচ্ছায় উইলে সই করেছে, এটা আইনের চোখে সন্দেহাতীতভাবে এস্টাবলিশ করা শক্ত। সেজন্য মাসিকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ প্রমাণ করার জন্য তার নামে রিলিজ ফর্ম সই করিয়ে তাকে নার্সিংহোম থেকে বাড়িতে আনিয়ে নতুন উইলে সই করানো হয়। আইনের চোখে আর কোনো বাধা রইল না, আর কেউ কখন বলতে পারবে না যে অসুস্থ লোকের স্বাক্ষর করা উইল আন্ডার ডিউরেস করা হয়েছে, সুতরাং গ্রাহ্য নয়। অসাধারণ গেম প্ল্যান। তবে আমি নিশ্চিত যে দ্বিতীয় উইলের লেখা ও সই এবং নার্সিংহোমের রিলিজ ফর্মের লেখা ও সই একই ব্যক্তির, এবং সেই ব্যক্তি মাসির অত্যন্ত বিশ্বাসভাজন ছিলেন। সুগতবাবু হতভম্বের মতো বসে আছেন। ঘরের মধ্যে কয়েক মুহূর্তে নীরবতা। সকলেই একটা ঘোরের মধ্যে আছে দেখে শান্তনুদা আবার শুরু করলেন, বুঝতে পারছি সুগতবাবু আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। যে কোনো সাধারণ মানুষেরই এটা হতে বাধ্য, কিন্তু গ্র্যাফোলজি যারা চর্চা করেছেন তাদের পক্ষে এটা ডিটেক্ট করা খুব একটা কঠিন নয়। একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। শান্তনুদা টেবিলের উপর থেকে ম্যাগনিফাইং গ্লাসটা তুলে সুগতবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই দেখুন, এটা 81-এর উইলের কপি, আর এইটা এই বছরের বদলানো উইল। দুটোতেই লাবণ্যপ্রভা সরকার, এর সই খুব স্পষ্ট। কিন্তু একবারও কি আপনাদের মনে সন্দেহের উদয় হলো না যে 64 বছর বয়সে করা একজনের সই তার 84 বছর বয়সেও দুবার হার্ট অ্যাটাক এবং কিডনি ফেলিয়ারের পরেও অবিকল একই রকম হয় কি করে? তাছাড়া দ্বিতীয় উইলে মাসির স্বাক্ষরটা দেখে কি একজন সুস্থ সবল নীরব অপেক্ষাকৃত কম বয়সী লোকের স্বাক্ষর বলে মনে হচ্ছে না? মোরোবার আপনার মাসির মেডিকেল রেকর্ডে এক জায়গায় আমি দেখেছি শেষের দিকে উনি পার্কিনসন রোগের শিকার হয়েছিলেন। আর এই দেখুন নার্সিংহোমের রিলিজ ফর্ম, যেটার হাতের লেখা এবং সই দুটোই ডাক্তার ব্যানার্জির। আপনার মাসি এ ব্যাপারে কিছুই জানতেন না। তিনি শুধু জানতেন তার রোগ মুক্তি হয়েছে বলে তাকে নার্সিংহোম থেকে রিলিজ করা হয়েছে। দ্বিতীয় উইলের বিন্দু বিসর্গ পর্যন্ত তার জানা ছিল না। সুগতবাবুর চোয়াল শক্ত হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে বসে আছেন, মুখমণ্ডলে একটা রক্তস্রোত বয়ে যাচ্ছে। অরিন্দমবাবু, পল্টু, শান্তু কারো মুখ থেকে কথা নেই। কয়েক সেকেন্ড পরে সুগতবাবুর মুখ থেকে অস্পষ্ট কটা কথা বেরিয়ে এলো। ব্লাডি ডাক্তার হিমাংশু ব্যানার্জি, স্কাউন্ডেল, আমি তোমাকে দেখে নেব। স্কাউন্ডেল বললে কম বলা হবে, উনি একজন মার্ডারার। একজন 84 বছরের অসুস্থ রোগী, যার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, কিডনি ফেল করেছে, ব্লাড প্রেশার ফেল করেছে, তাকে সে নিজের স্বার্থসিদ্ধির জন্য জালিয়াতির আশ্রয় নিয়ে নার্সিংহোম থেকে সরিয়ে বিনা চিকিৎসায় বাড়িতে ফেলে রেখে দ্রুত মৃত্যুর মুখে ঠেলে দেওয়াকে মার্ডার ছাড়া আর কি বলা যেতে পারে? আপনি ঠিকই বলেছেন, হি ইজ এ মার্ডারার। এখানেই শেষ নয় সুগতবাবু, প্রমাণ আরও আছে। এই খবরের কাগজটা দেখুন, 1986-এর চতুর্থ পাতার নিচে একটা খবর আছে, হিমাংশু ব্যানার্জি নামে একজন অসৎ ব্যক্তি উকিল সেজে এক ধনী বিধবার বিপুল সম্পত্তির আত্মসাৎ করেছেন।
এজন্য তার 1 বছরের জেলও হয়েছিল। ঘটনাটি ঘটেছিল বিহারের মুজফ্ফরপুরে। এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অপরাধীর ছবিটা দেখুন। সুগতবাবু চাপদাড়িটা সরিয়ে দিলে আপনার চেনা চেনা লাগতেও পারে। সকলে হুমড়ি খেয়ে ছবিটার দিকে নজর দিল। শান্তনুদা সুযোগ বুঝে বলল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, 1 রাউন্ড চা হয়ে যাক। চা খাওয়া শেষ। সকলের চোখে মুখে অগাধ বিস্ময়। সুগতবাবুই নীরবতা ভাঙলেন, বললেন, ডাক্তার ব্যানার্জি শুধু জালিয়াতি করেননি, উনি আমার মাসিকে খুন করেছেন। আমি আজই ওনার নামে এফআইআর করে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করব। শান্তনুদা ফাইল উল্টাতে উল্টাতে বললেন, পণ্ডসম হবে, সেফ পণ্ডসম। পুলিশের বাবাও ডাক্তার ব্যানার্জিকে ধরতে পারবে না, ভারতের রাষ্ট্রপতিও নয়। কেন কেন ডাক্তার ব্যানার্জি কি ভারতবর্ষে নেই? সুগতবাবুর চোখে মুখে উদ্বেগ। না, ডাক্তার হিমাংশু ব্যানার্জি বলে কেউ নেই, কোনো কালেই ছিল না, এখনও তাই। সুগতবাবু এবার রীতিমতো উত্তেজিত হয়ে বললেন, কি বলছেন আপনি মিস্টার মজুমদার? তাহলে উইলের সই জাল, নার্সিংহোমে রিলিজ ফর্ম জাল, সেগুলো কোন ডাক্তার ব্যানার্জির কাজ? ঠোঁটের কোণে সেই চিরাচরিত বিজয়ের হাসিটা ফুটিয়ে এনে শান্তনুদা বলেন, হ্যাঁ, আপনার পিতৃতুল্য অ্যাটর্নি কাকা সেই পূর্ণানন্দ শেখর বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, কি উত্তর পাবেন জানি না। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।